আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার ভোর ৪টার পর ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় এই ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়করা। ভিডিও বার্তায় সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিতে ২৪ ঘন্টার সময় নেওয়া হয়েছিল, কিন্তু জরুরি পরিস্থিতি বিবেচনায় রাতেই রূপরেখা ঘোষণা করা হলো। সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ছাত্র নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। তার সঙ্গে কথা বলেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি দায়িত্ব নিতে সম্মত হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও সকালের মধ্যে ঘোষণা করা হবে বলে জানান নাহিদ। এছাড়া আজ সকালের মধ্যে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করার তাগিদ দেন তিনি। প্রিয় মুক্তিকামী ছাত্র জনতা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অভ্যুত্থান এবং বিপ্লবের পরেই দেশে অরাজকতা নাশকতা করছে ফ্যাসিস্ট এবং তাদের দোসররা। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় এখন গোলাগুলি চলছে, মন্দিরে হামলা হচ্ছে এবং নাশকতা ও লুটপাট করছে। আমরা মনে করি আমাদের যে ছাত্র নাগরিকদের অভ্যুত্থান তাকে নস্যাৎ করার জন্যই পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। আমরা মুক্তিকামী ছাত্র জনতাকে সজাগ এবং সতর্ক থাকতে আহ্বান জানাচ্ছি এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সেই সরকারের যে প্রস্তাবনা ২৪ ঘন্টার সময় নিয়েছিলাম, জরুরি পরিস্থিতি মোতাবেক আমরা এখনই তার একটি রূপরেখা ঘোষণা করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছে। আমরা সকালের মধ্যেই আমরা এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করব। প্রিয় বন্ধুগণ, দেশে যে অরাজকতা চলছে, মানুষের জীবনের নিরাপত্তাহীনতা চলছে, সেজন্য আমরা রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি দেশে আইন শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনার জন্য দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য মুক্তিকামী ছাত্র জনতাও রাজপথে থাকবে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত মুক্তিকামী ছাত্র জনতাকে রাজপথে থেকে তাদের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে রক্ষা করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা রক্ত দিয়েছি, শহীদ হয়েছি। আমাদের যে প্রতিশ্রুতি একটি নতুন বাংলাদেশ গঠন করার জন্য, সেটিকে আমাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং অবশ্যই ছাত্র জনতার প্রস্তাবিত সরকার বাদে কোনো ধরনের সরকার কিন্তু মেনে নেওয়া হবে না। আমরা বলেছি কোনো ধরনের সেনাশাসিত সরকার অথবা সেনা সমর্থিত সরকার অথবা এই ফ্যাসিস্টদের দোসরদের কোনো বি টিম সরকার কিন্তু আমরা মেনে নিব না। কোনো গণবিরোধী সরকারকে মেনে নেওয়া হবে না। ছাত্র জনতার অভ্যুত্থানকারী যে প্রস্তাবিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে এই সরকার গঠন করা হবে, সেই সরকারকেই বাস্তবায়ন করতে হবে অবিলম্বে। আগামীকাল সকাল থেকে সকলকে আহ্বান জানাচ্ছি রাজপথে থাকার জন্য এবং আমাদের যেই সাম্প্রদায়িক সম্প্রীতি এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটির ঘোষণা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে, সকল পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় সেই কমিটি পাহারায় থাকবে। আমাদের সংখ্যালঘু কমিউনিটিকে আমাদের রক্ষা করতে হবে, রাষ্ট্রীয় সম্পদ এবং এই দেশকে রক্ষা করতে হবে আমাদের। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা ইস্তফা দেওয়ার পর বাংলাদেশ মুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দেশ জুড়ে মানুষ উদযাপন করছে, তারা যেন দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের সঙ্গে সোমবার এক আলাপচারিতায় এসব কথা বলেন ডক্টর ইউনূস। তিনি বলেন, শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন আমাদের দেশ দখলকৃত ছিল। তিনি দখলদার শক্তি, একজন স্বৈরশাসক জেনারেলের মতো আচরণ করছিলেন, সবকিছু নিয়ন্ত্রণ করছিলেন। আজ বাংলাদেশের সব মানুষ নিজেদের স্বাধীন মনে করছে। এটা বাংলাদেশের মানুষের জন্য দ্বিতীয় স্বাধীনতার মতো মন্তব্য করেন ইউনূস। আলাপচারিতায় সক্রিয় রাজনীতিতে যুক্ত থাকার কথা উড়িয়ে দিয়ে ডক্টর ইউনূস বলেন, রাজনীতিতে যুক্ত হওয়ার মতো মানুষ আমি না।
অনতিবিলম্বে সংসদ বিলুপ্ত করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সোমবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, দেশের সংবিধান অনুযায়ী অনতিবিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে। দেশের সকল অফিস আদালত আজ থেকে স্বাভাবিকভাবে চলবে বলে জানান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি বলেন, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকল দলের সাথে আলোচনা করে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। সেই সরকার নির্বাচনের ব্যবস্থা করবে। এ সময় পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানান রাষ্ট্রপতি। এর আগে রাষ্ট্রপতির সাথে কথা বলতে সন্ধ্যায় বঙ্গভবনে যান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তার সাথে হাজার হাজার উৎফুল্ল ছাত্র জনতাও বঙ্গভবন অভিমুখে যায়। একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটক সহ সকল বন্দীদের মুক্তি দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারদের ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়া হবে। সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রিয় দেশবাসী, আমি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুপ্তরাজ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছি। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। দেশের অর্থনীতি, প্রশাসন ও শিল্প কলকারখানা চালু রাখার লক্ষ্যে সকলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাই। ছাত্র নেতৃবৃন্দ ও শিক্ষকদের সাথে আলোচনা সাপেক্ষে অতি শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া হবে। এছাড়া যারা হত্যা ও সহিংসতার সাথে জড়িত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনতি বিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে। দেশের সকল অফিস আদালত আগামীকাল থেকেই স্বাভাবিকভাবেই চলবে। প্রিয় দেশবাসী, আসুন আমরা দেশকে বাঁচাতে একযোগে কাজ করি। পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য আমি বিনয়ের সাথে আপনাদের প্রতি অনুরোধ করছি। একটি সুন্দর ও সোনালী ভবিষ্যতের প্রত্যাশায় আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সহায় হন। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। এদিকে বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। সব ধরনের সহিংসতা বাদ দিয়ে শান্ত থেকে বিজয় উৎসব করার কথা বলেন তিনি। সকল ধরনের সংঘাত এড়িয়ে যাওয়ার আহ্বান করে তিনি বলেন, দেশের কোনো সংখ্যালঘু মানুষ যাতে আক্রান্ত না হন তা নিশ্চিত করা বিএনপি নেতাকর্মী সহ সবার দায়িত্ব। 15 বছরে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য খুনি হাসিনা গত 15 বছরে হাজারো মানুষকে গুম, খুন, অপহরণ করেছে। হামলা চালিয়ে মিথ্যে মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে করেছে ঘরছাড়া। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় হাজার হাজার মানুষকে বছরের পর বছর ধরে কারাগারেই জীবনের সোনালী সময়গুলো কাটাতে বাধ্য করেছে। খুনি হাসিনার অত্যাচার, নির্যাতনে, নিপীড়নে দেশের গণতান্ত্রিকামী মানুষ ক্ষুব্ধ, বিক্ষুব্ধ এবং এ কারণেই গণ আন্দোলনের মুখে খুনি হাসিনা পালানোর পর নির্যাতিত নিপীড়িতদের কারো কারো হয়তো আচরণে
হয়তোবা ক্ষোভের মারাত্মক বহিঃপ্রকাশ ঘটেছে। প্রিয় দেশবাসী, গণহত্যাকারী খুনি হাসিনা পদত্যাগ করে পালানোর পর আমি তাৎক্ষণিকভাবে দেওয়া একটি বক্তব্যে সবার কাছে আহ্বান জানিয়ে বলেছিলাম, বিজয়ের কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। তবে আমি খবর পেয়েছি দেশের কোনো কোনো জায়গায় কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ প্রসঙ্গে আমি আবারও আপনাদের কাছে বিনীত আহ্বান রেখে বলতে চাই, ধর্মীয় কিংবা রাজনৈতিক কারণে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠী কোনোভাবেই যেন হেনস্থার শিকার না হন, সেটি নিশ্চিত করা আপনার আমাদের সবার দায়িত্ব। কোন ধর্মীয় উপাসনালয় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবেন না। খুনি হাসিনা তার দলীয় এবং ব্যক্তি স্বার্থে রাষ্ট্র এবং সমাজে মানুষে মানুষে ঘৃণা, হিংসা, বিভেদ ছড়িয়েছে। তবে আমার বক্তব্য স্পষ্ট, কাউকে সংখ্যালঘু হিসাবে বিবেচনা করার প্রয়োজন নেই। বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী কিংবা অবিশ্বাসী কেউ সংখ্যালঘু নন, বরং আমাদের একটি পরিচয়, আমরা সকলে বাংলাদেশী। সুতরাং ব্যক্তি হিসাবে কারো প্রতি কোনো ক্ষোভ থাকলে প্রয়োজনে আইনগত পদক্ষেপ নিন, কিন্তু দয়া করে আপনারা কেউ নিজ হাতে আইন তুলে নেবেন না। অন্যকে নিরাপদ রাখুন, নিজেকেও নিরাপদ রাখুন। নিজের মহত্ব দিয়ে প্রমাণ করুন আপনি আওয়ামী লীগ নন, বরং আপনি একজন মানুষ। প্রিয় দেশবাসী, ভাই বোনেরা, আরেকটি বিষয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আইন শৃঙ্খলা বাহিনীর কোন সদস্যের প্রতি কারো কোনো প্রতি ক্ষোভ থাকলেও নিজেরা প্রতিশোধ গ্রহণ করবেন না। আইন শৃঙ্খলা বাহিনী কিংবা জনপ্রশাসনের কেউ অন্যায় করে থাকলে রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশে কোনো সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান কিংবা বিদেশের দূতাবাসগুলো নিরাপদ রাখা আপনার, আমাদের সকলের কর্তব্য, সকলের দায়িত্ব। খুনি হাসিনা এতদিন এসব প্রতিষ্ঠান তার পারিবারিক প্রতিষ্ঠানের মতন ব্যবহার করলেও এগুলো জনগণের সম্পদ, এগুলো রাষ্ট্রীয় সম্পদ, কারো ব্যক্তিগত কোনো সম্পদ নয় এগুলো। প্রিয় ভাই বোনেরা, প্রিয় দেশবাসী, সবশেষে আমি আবারও আপনাদের কাছে বলবো, কোন অপশক্তি যাতে ছাত্র জনতার সফল বিপ্লবকে লক্ষ্যচ্যুত করার সুযোগ নিতে না পারে, এই জন্য আমাদের প্রত্যেকটি মানুষকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। এটি এই মুহূর্তে বিএনপি সহ বাংলাদেশের পক্ষের প্রতিটি রাজনৈতিক দলের নেতা, কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার বিশেষ আহ্বান। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে গেছেন বলে জানা গেছে। তিনি বর্তমানে নয়াদিল্লিতে রয়েছেন বলে জানিয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যম। দুপুরের দিকে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের পাহারায় হেলিকপ্টারে গণভবন থেকে বের হন। এরপর হেলিকপ্টারে দেশ ছেড়ে প্রথমে আগরতলা, পরে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ হিন্দন এয়ারবেসে নামেন। সেখান থেকে তাকে নয়াদিল্লিতে নেওয়া হয়। তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। রাজধানীতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন এখন যেন ধ্বংসস্তূপ। গতকাল শেখ হাসিনা হেলিকপ্টারে ওই ভবন ছেড়ে চলে যাওয়ার পর আজও তা জনতার দখলে। সকাল থেকে হাজার হাজার মানুষ তা দেখতে ভিড় করছেন। সকালে গণভবন ঘুরে আরো জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি কেরামতুল্লাহ বিপ্লব। গতকাল দিন থেকেই গণভবনের চারপাশ ঘিরে হাজারো মানুষের ভিড় ছিল। রাজধানীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত যেখান থেকেই যে পেরেছেন ছুটে এসেছেন প্রধানমন্ত্রীর সরকারি এই বাসভবনের দিকে। এক পর্যায়ে বিকেলের দিকে এই ভবন ঘিরে চারপাশে লাখো মানুষ অবস্থান নেয়।
কেউ কেউ ভিতরে ঢুকে পড়েন এবং বিভিন্নভাবে এই গণভবনের গাড়িতে, গাছপালায় নানাভাবে আঘাত করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গাড়ি পড়ে আছে গণভবন চত্বরে এবং এই গাড়িটি পুড়িয়ে দেওয়া হচ্ছে। বিভিন্নভাবে গণভবনের দেয়ালে নানা রকমের গ্রাফিতি করেছে কেউ কেউ। গণভবনের চারদিকে এখনও ছড়িয়ে আছে নানা রকমের ধ্বংসস্তূপ। কোনো কামরাই আর অক্ষত নেই। গণভবনের ভেতরে সকাল থেকেই অনেকে ঢুকেছেন, কেউ কেউ ঘুরে ঘুরে দেখছেন, মোবাইল ফোনে লাইভ করছেন, কেউ কেউ বাচ্চা নিয়ে এসছেন। আশেপাশের বাসা থেকে অনেক নারীরা এখানে এসছেন। সেখানে গণভবনে প্রধানমন্ত্রীর রান্নাঘর, শোবার ঘর, বারান্দা এবং সব জায়গাগুলো তারা ঘুরে ঘুরে দেখছিলেন, আমরা দেখলাম। এবং একই সাথে গণভবনের যে পুকুরটি ছিল সেই পুকুরেও কিন্তু অনেকে নেমে পড়েছেন আনন্দে। সেই পুকুরে কেউ কেউ গোসল করছেন। এই গণভবনের বিভিন্ন আসবাবপত্র বাইরে নিয়ে আসা হয়েছে এবং প্রাচীরগুলো ভাঙা ছিল, সেই প্রাচীর দিয়েও কিন্তু অনেকে সেখানে ঢুকছিলেন। এক পর্যায়ে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা চলে যান, কয়েকজন সদস্য দাঁড়িয়েছিলেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গণভবনের খবর কভার করার জন্য কয়েকটি গাড়ি সেখানে গিয়েছিল বিকেলে। সেই গাড়িগুলো ভাঙচুর করা হয়েছে এবং আসবাবপত্রগুলো ভেঙে চুরে গণভবনের গেটের সামনে এবং দেয়াল ভেঙে তার সামনেও এনে রাখা হয়েছে অনেক কিছু। তো এই পরিস্থিতি দেখে আসলে বোঝার উপায় নেই যে এটি রাষ্ট্রের সর্বোচ্চ কারো বাসভবন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর অফিসিয়াল বাসভবন যেটি গণভবন, তার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। আমার পেছনে দুপাশে এদিক ওদিক দিয়ে হাজার হাজার মানুষ আসছেন। তারা গণভবনের আজকের অবস্থাটা কি সেটি দেখার জন্য আসছেন। আপনারা সবাই জানেন এই বাসায় থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি গতকাল সকালের দিকে পালিয়ে গেছেন এই বাসা থেকে এবং তার চলে যাবার পর লক্ষ মানুষ, হাজারো মানুষ এই ভবনে ঢুকে তাদের অস্তিত্বের জানান দিয়েছেন। গণভবনের এরকমের চিত্র কিংবা বাংলাদেশের সরকার প্রধানের বাসভবনের এরকমের চিত্র এর আগে দেশের মানুষ আর দেখেননি। বোধ করি ভবিষ্যতেও আর দেখার মতো পরিস্থিতি তৈরি হবে না। তবে এই যে ঘটনা প্রবাহ এবং গণভবনের এই যে চিত্র, সেটি বাংলাদেশের জন্য একটি ইতিহাস হয়েই রয়ে গেল। কেরামতুল্লাহ বিপ্লব, ATN বাংলা, গণভবন, ঢাকা। ঝালকাঠি 2 আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমর ঝালকাঠির বাসভবন থেকে বিদেশি মুদ্রাসহ প্রায় 5 কোটি টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। পুলিশ জানায় রাত 12:30টার দিকে ঝালকাঠি শহরের রোনালসে রোডের আমির হোসেন আমর বাসভবনে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে আগুন নেভাতে এসে ফায়ার সার্ভিসের সদস্যরা লাগেজ ভর্তি এই ডলার দেখতে পান। পরে বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানালে তারা এসে লাগেজ ভর্তি এসব টাকা উদ্ধার করেন। এর মধ্যে থেকে একটি লাগেজে অক্ষত 1 কোটি এবং অপর লাগেজগুলো থেকে গণনা করে আংশিক পোড়া 2,77,00,000 টাকা উদ্ধার করা হয়। এছাড়া ডলার, ইউরো সহ বিভিন্ন দেশের আরও প্রায় 1 কোটি টাকা মূল্যমানের মুদ্রাও উদ্ধার করা হয়েছে বলেও জানায় পুলিশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।